আচ্ছা, লাস্ট ক্লাসে আপনাদেরকে মেশিন লার্নিং নিয়ে বলা হয়েছিল না? ডিপ লার্নিং জি, নিয়ে কারো কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবেন ডিপ লার্নিং কি? অনেক লেয়ার অফ লার্নিং থাকে ডিপের মধ্যে গিয়ে। ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এরই একটা সাবসেট। ওকে, ধরেন যে হচ্ছে ডিপ লার্নিং বলা যায় হচ্ছে ডিপ লার্নিং মেশিন লার্নিং, কিন্তু মেশিন লার্নিং ডিপ লার্নিং না, এরকম একটা কনসেপ্ট আমরা পড়তাম না ছোট থাকতে, এই টাইপসের। যেরকম মেশিন লার্নিং এ অনেক সময় ম্যানুয়ালি অনেকগুলো ফিচার মেক করতে হয়, কিন্তু যখন ধরেন আপনি ইমেজ ক্লাসিফিকেশন করতেছেন, তো ইমেজের মধ্যে কি থাকে, ডিফারেন্ট কাইন্ড অফ এজ থাকে, কালার থাকে, টেক্সচার থাকে, যেগুলো হচ্ছে ফিচারগুলো আগে বের করতে হইতো। যদি আপনি মেশিন লার্নিং এ করতেন, ওগুলো এক এক করে বিভিন্ন এজ, কালার, টেক্সচার, ফিচার এগুলো বের করতে লাগতো। কিন্তু ডিপ লার্নিং করে কি, র ডেটা থেকে নিজে থেকে এইসব ফিচার গুলো লার্ন করতে পারে। এই জন্য হচ্ছে আমরা ডিপ লার্নিং ইউজ করি। ধরেন ইমেজ ডেটা, টেক্সট, মানে স্পিচ, এগুলো নিয়ে যারা কাজ করবেন, অডিও, ভিডিও, কমপ্লেক্স যেসব ডেটা থাকে, এগুলোতে হচ্ছে আমরা ডিপ লার্নিং ইউজ করি। এগুলোর ক্ষেত্রে ডিপ লার্নিং খুবই ভালো পারফরমেন্স দেয়। আজকে হচ্ছে আমি আপনাদেরকে ডিপ লার্নিং এর কয়েকটা অ্যালগোরিদম, ধরেন এএনএন, সিএনএন, আরএনএন, তারপরে এলএসটিএম যদি এনএলপি অ্যাপ্লাই করেন কেউ, দেন ট্রান্সফরমার, তারপর এখন কিছু মডেল আছে জিএনএন, জিএম, এগুলো একটু হালকা বলে যাব। কেউ কি এনএলপি কাজ করতেছেন? একটা টিম মনে হয় করতেছিলেন। আচ্ছা, এখনো মেবি অনেকে জয়েন করেননি। এখানে দেখেন, আপনাদের বোঝার জন্য ডিপ লার্নিং আর মেশিন লার্নিং এর মধ্যে একটা ডিফারেন্স দেখানো হয়েছে। ফার্স্ট যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং এ হয়। যেমন মেশিন লার্নিং এ ফিচার গুলো ম্যানুয়ালি মেক করতে হয়, ডিপ লার্নিং এ মডেল হচ্ছে নিজে নিজেই আপনাদের ফিচারটা এক্সট্রাক্ট করতে পারে। আর সেকেন্ড একটা বিগ ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ডেটা সেটের সাইজের উপর। ধরেন একটা ছোট ডেটা সেটের উপরে মেশিন লার্নিংটা ভালো কাজ করে, কিন্তু ধরেন যে ইমেজের ক্ষেত্রে কি হয়, ইমেজ তো 20টা 30টা ইমেজ দিয়ে তো আমরা লার্ন করতে পারবো না। বা টেক্সটের ক্ষেত্রে যেরকম থাকে যে মেশিন লার্নিং এ ধরেন কিছু কলাম, 10টা 12টা কলাম, ওগুলো ছোট ছোট কাজ করা যায়, বাট দেখা যায় যে অনেক ক্ষেত্রে আপনাদের 3-4 লাখ ইমেজ, এরকম ইমেজ নিয়েও কিন্তু কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডেটা সেটটা ফ্যাক্ট করে আমাদের ডিপ লার্নিং এর ক্ষেত্রে বিগ অ্যামাউন্টের ডেটা সেট হলে ডিপ লার্নিং ইউজ করতে লাগে, তখন আপনারা মেশিন লার্নিং দিয়ে করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনাদের সিপিইউ দিয়ে মেশিন লার্নিংটা সহজে ট্রেন করা যায়, কিন্তু ডিপ লার্নিং এর জন্য জিপিইউটা বেশি লাগে, কারণ এটাতে হচ্ছে ক্যালকুলেশনের একটা লং টার্মের ব্যাপার থাকে। আর আপনাদের কি আছে, আর হচ্ছে ডেটা টাইপের একটা থাকে, ধরেন ট্যাবুলার ডেটা, যেগুলো মেশিন লার্নিং এর ক্ষেত্রে কলাম থাকে, যেগুলোর মধ্যে ধরেন লাইক টাইটানিক ডেটা সেটটা দেখবেন, দেন আইরিস একটা ডেটা সেট আছে, আমি আপনাদেরকে দেখাইছিলাম। এগুলোর ক্ষেত্রে ট্যাবুলার ডেটা থাকে, এই জন্য আমরা মেশিন লার্নিংটা বেশি ব্যবহার করি। কিন্তু ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও, এগুলোর জন্য হচ্ছে ডিপ লার্নিংটা আমরা বেশি ব্যবহার করি। ধরেন আপনাদেরকে আমি আগে থেকেও বলছিলাম যে হাউসের প্রাইস প্রেডিকশন, হাউসের বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ, এরিয়া, এগুলো দেওয়া থাকলে এক একটা কলামে, ওটা প্রাইস প্রেডিকশনের জন্য আমরা মেশিন লার্নিং ইউজ করলাম। দেন ধরেন ক্রেডিট কার্ড প্রেডিকশন, কার ক্রেডিট কার্ডে কিরকম টাকা আছে, এজ দেওয়া থাকলো একটা মানুষের, দেন হচ্ছে জব দেওয়া থাকলো, কোন জব থেকে কিরকম আর্ন করে, এটা থেকে আমরা ক্রেডিট কার্ডে একটা প্রেডিকশন করতে পারি। এগুলোর ক্ষেত্রে মেশিন লার্নিং ইউজ করতে পারবেন ইজিলি। কিন্তু ধরেন ফেস রিকগনাইজেশন, লাইক একটা মানুষের মানে ক্যারেক্টারিস্টিক্স দেখে বলে দেওয়া যে এটা কার ফেস হইতে পারে, এটাতে ডিপ লার্নিং লাগবে। তারপর আপনাদের এই যে চ্যাট জিপিটি ইউজ করেন বা ইউজ করি, এটার ক্ষেত্রে ডিপ লার্নিং। দেন হচ্ছে যদি আরো বিগ লেভেলের কাজ করতে চান, ধরেন যে হচ্ছে ড্রাইভিং কার্স, চ্যাটবোর্ডস, এগুলোর ক্ষেত্রে ডিপ লার্নিং লাগবে। তো ধীরে ধীরে আপনারা শিখবেন, এখনই আপনারা এত হাই লেভেলে কাজ করতে পারবেন না। তো ফার্স্ট যেই আসে ডিপ লার্নিং এর সবচেয়ে বেসিক মডেল হচ্ছে এএনএন। এএনএন হচ্ছে আপনাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এএনএন নর্মালি, এএনএনও হচ্ছে আপনাদের হিউম্যান যে ব্রেইন থাকে ওটা থেকে ইন্সপায়ার। আমাদের ব্রেইনের মধ্যে যেরকম নিউরন থাকে, নিউরনগুলো হচ্ছে একটা ইনফরমেশনটা রিসিভ করে, দেন ওটা প্রসেস করে, দেন ওটা থেকে একটা ডিসিশন নেয়,
তো এএনএন ওভাবে নিউরনের মতোই কাজ করে। এএনএন হচ্ছে আপনাদের সাধারণত স্ট্রাকচার যে ডেটাগুলো আছে সেটার ক্ষেত্রে ইউজ করা হয়, বুঝছেন? যেমন এএনএন আমরা নর্মালি ইউজ করি হচ্ছে যে এখানে আমি এই ডেটা সেট দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে ক্যাগলের মধ্যে সার্চ করলে আপনারা পাবেন। ডায়াবেটিস ডেটা সেটের ক্ষেত্রে, হার্ট ডিজিজের ক্ষেত্রে, দেন হচ্ছে আমরা ক্যাগল কি কেউ ইউজ করছেন? জি আপু, প্রজেক্টের জন্য ইউজ করতেছি ডেটা সেট ক্যাগল থেকে কি ডেটা সেট ক্যাগল থেকেই নামাইছেন? জি, দুইটা ডেটা সেট ইউজ করছি, একটা ক্যাটাল থেকে ডাউনলোড করব। এমনিতে হচ্ছে আপনাদের বেসিক আইডিয়া তো আছে না, আপনাদেরকে জিজ্ঞেস করা হয়নি যে ক্যাগল থেকে কিভাবে ডেটা সেট নামাইতে হয়, কিভাবে সার্চ করতে হয় ডেটা সেট? জি আপু, বেসিক কেউ আছে। যদি কিছুতে প্রবলেম ফেস করেন, বুঝছেন, মানে কন্ট্যাক্ট করবেন। আপনাদের মধ্যে কিছু আছে যে কন্ট্যাক্ট করে, আবার আমি দেখি যে মিডের গার্ড যখন দিতে গেছি তখন মানে দেখছি মানে একদম ওদিনই ফার্স্ট টাইম দেখছি বা কখনো কথা হয়নি এরকম অনেক স্টুডেন্টও কিছু আছে, বুঝছেন। একটু কন্ট্যাক্টের মধ্যে থাকবেন যে কে কি প্রবলেম ফেস করতেছে জানাবেন। দেন সেলস প্রেডিকশন, লোন অ্যাপ্রুভাল এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এনএনটি ইউজ করি। ধরেন যে ডেটা সেটটা এক্সেল, সিএসভি এগুলো তো বুঝেন, এক্সেল ফাইল, সিএসভি ফাইল, ডেটাবেস টেবিল আকারে থাকে, তাহলে হচ্ছে আপনার এএনএনটা একটা গুড চয়েস। তবে ধরেন যে ইমেজের ক্ষেত্রে আছে তখন আমরা হচ্ছে সিএনএন, টেক্সটের ক্ষেত্রে আরএনএন, এলএসটিএম এগুলো নিচের স্লাইডে বলা আছে, ওই ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করব। আর ধরেন একটা পেশেন্ট আছে যেটা হচ্ছে এজ দেওয়া আছে, ব্লাড প্রেশার দেওয়া আছে, এরকম ডিফারেন্ট টাইপের কলাম থাকে না, সুগার লেভেল, ওয়েট দেওয়া আছে, তো এএনএন হচ্ছে এখান থেকে প্রেডিক্ট করতে পারবে। এটা থেকে কি প্রেডিক্ট করতে পারবে যে ওনার ডায়াবেটিস আছে কিনা। সুগার লেভেল দেখে আমরা প্রেডিক্ট করতে পারবো না ডায়াবেটিস আছে কিনা, এই ক্ষেত্রে আপনাদের এএনএন ভালো কাজ করে। এখানে এএনএন এর একটা আর্কিটেকচার দেখানো আছে। প্রথমেই হচ্ছে দেখেন এখানে ফার্স্টে হচ্ছে একটা ইনপুট লেয়ার থাকবে, এই ইনপুট লেয়ারটা দিয়ে শুধু ডেটাটা এন্ট্রি করে। যেরকম আপনাদের ওই ডায়াবেটিস প্রেডিকশনের এক্সাম্পলটা দিলাম, ওখান থেকে ধরেন এজ, ওয়েট, ব্লাড প্রেশার, সুগার লেভেল এগুলো ইনপুট আকারে দেওয়া হয়। এরপরে এই যে মাঝখানের লেয়ারটিকে বলা হয় হিডেন লেয়ার, এখানে আপনারা নিউরন ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে, ডেটা থেকে প্যাটার্ন রিকগনাইজ করে। হিডেন লেয়ারের এই যে নাম্বারটা আছে এটা আপনাদের একাধিক হইতে পারে, যত মানে কমপ্লেক্স প্রবলেম তত বেশি হিডেন লেয়ার থাকবে, বুঝছেন। আর সবশেষে হচ্ছে আপনাদের থাকে আউটপুট লেয়ার, যেখানে হচ্ছে আপনারা ফাইনাল প্রেডিকশনটা পান। আর ট্রেনিং এর সময় যদি প্রেডিকশনটা ভুল হয়, এই যে ট্রেনিং সেশনটার সময় যদি প্রেডিকশনটা ভুল হয়, তাহলে একটা ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম এরর ক্যালকুলেট করে, যেটা হচ্ছে নেটওয়ার্কের ওয়েটটা আপনাদের আপডেট করে, এই ওয়েটটা আপডেট করবে, আপডেট করতে করতে প্রসেস বারবার রিপিট হয় যতক্ষণ না ভালোভাবে শিখে, মানে ওই এররটা লেস হয়। এগুলোর ম্যাথ করা হয়, বুঝছেন। থিওরিতে কি কি এএনএন এর ম্যাথ আপনাদের করানো হয়েছে বা আছে? জি আপু, থিওরিতে এএনএন এর ম্যাথ করানো হয়েছে বা আছে? এআই কোর্সের থিওরিতে না আপু, এখনো শেখানো হয়নি। আর এমনি অন্য কোর্স আইবিতে শেখায় না। ও ওকে, ঠিক আছে। না মানে আমি শিখছিলাম তো আমার ইউনিভার্সিটিতে, ওই জন্য জিজ্ঞেস করলাম। এগুলোর ক্যালকুলেশন থাকে, ম্যাথস থাকে। এগুলো মেবি হচ্ছে এনএলপি কোর্স করছেন? আপনাদের কি এনএলপি কোর্স আছে? জি, এনএলপি নাই, বাট ন্যাচারাল নিউরাল নেটওয়ার্কস এর আছে। ও ওকে, বুঝতে পারছি। না আমার এনএলপি একটা আলাদা কোর্স ছিল, তো ওখানে এই ম্যাথস গুলো শেখানো হয়। ধরেন যে ইনপুটের ওখানে এজ দেওয়া থাকে 50, দেন ব্লাড প্রেশার 150, দেন সুগার লেভেল দেওয়া থাকলো 220, তো ওখান থেকে মাঝখানে একটা ক্যালকুলেশন করে আউটপুট বের করতে হয় যে কিরকম হইতে পারে। আউটপুট আসে 95%, তো ওখানে দেখতে হয় একটা বায়াস লেভেল থাকে যে এটার উপরে গেলে ডায়াবেটিস হবে বা এটার উপরে গেলে নিচে থাকলে ডায়াবেটিস হবে না, এরকম একটা প্রেডিকশন বের করতে হয় ম্যাথ করে। এরপরে হচ্ছে আমরা যে এএনএন দেখলাম, এএনএন কিন্তু ইমেজের জন্য এফিশিয়েন্ট নয়, কারণ ইমেজে আপনাদের হাজার হাজার পিক্সেল থাকে। তাই ইমেজ প্রসেসিং এর জন্য একটা মডেল, সেটা হচ্ছে সিএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। সিএনএন হচ্ছে ইমেজকে মানে অ্যাট এ টাইম একেবারে ফুল ইমেজটাকে দেখে না, এটা হচ্ছে একটা পার্ট বাই পার্ট এটাকে হচ্ছে বিশ্লেষণ করে বা ভেঙে ভেঙে দেখে। ধরেন প্রথম লেয়ারে শুধু এজেসটা দেখলো, দেন
পরের লেয়ারে এটার এজেসের আপনাদের শেপটা কি ওটা দেখবে। এরপরে হচ্ছে ফিচার, ধরেন একটা মানুষের যদি রিকগনাইজ করতে চায় তো মানুষের ফিচার কি থাকে, আইস, নোজ, এয়ার্স, এগুলো চিনবে। এরপরে আপনার হচ্ছে ফুল অবজেক্টটা চিনে একটা প্রেডিকশন দেয়। ধীরে ধীরে ছোট ছোট জিনিস চেনার পরে ফুল অবজেক্টটা চিনে একটা প্রেডিকশন দেয়। এই জন্য হচ্ছে ইমেজের ক্ষেত্রে সিএনএন খুবই ভালো কাজ করে, এটা মানে ইউজ করে সবাই ইমেজের ক্ষেত্রে। এখানে হচ্ছে এক্সাম্পলে দেওয়া আছে, দেখেন ফেস রিকগনাইজেশন পাবেন, দেন হচ্ছে মেডিকেলের এক্স রে অ্যানালাইসিসের ক্ষেত্রে পাওয়া যায়, প্ল্যান্ট ডিজিজ ডিটেকশনের ক্ষেত্রে পাওয়া যায়, দেন গুগল লেন্স এভাবে কাজ করে। এই যে আর্কিটেকচার অফ সিএনএন, এখানে সিএনএন এর আর্কিটেকচার দেওয়া আছে। ফার্স্টে হচ্ছে আপনাদের ইনপুট ইমেজ, প্রথমে হচ্ছে একটা ইমেজ মডেলে আমরা এন্টার করালাম। এরপরে যে হচ্ছে আমাদের কনভলিউশন লেয়ারটা আছে, এখানে ডিফারেন্ট টাইপ অফ ফিল্টার ইউজ করে এজ, কর্নার, টেক্সচার, এরপর শেপ, এগুলোর ফিচার বের করা হয়। এই যে এক একটা স্টেপে এক একটা ফিচার বের করা হয়। দেন একটা অ্যাক্টিভেশন ফাংশন রেলু ইউজ করা হয়, যাতে হচ্ছে নেগেটিভ কিছু ভ্যালু থাকে ওটা রিমুভ করে মডেলটাকে ট্রেন করতে ইজি করে। তারপরে আপনাদের হচ্ছে পোলিং রাখা আছে। পুলিং হচ্ছে ইমেজের সাইজটা ছোট করে, কিন্তু এমন না যে ইম্পর্টেন্ট ফিচার কমা ইমেজের সাইজটা ছোট করবে। ধরেন একটা ফেস রিকগনাইজ করার জন্য আইস খুবই ইম্পর্টেন্ট, তো ইম্পর্টেন্ট কোনো ফিচার সে রিমুভ করে না, বুঝছেন। আর এরপরে স্টেজে হচ্ছে আপনাদের একটা ফ্ল্যাটেন কাজ করে, যেটা হচ্ছে 2D ফিচার ম্যাপটাকে 1D একটা ভেক্টর আছে ওই ভেক্টরে ট্রান্সফার করে। আর এরপরে দেখেন আমাদের হচ্ছে ফিল্টার করার পর যেই ফিচারগুলো থাকে ওই ফিচারগুলোকে হচ্ছে ফুললি কানেক্টেড করে সব ফিচারগুলোকে কানেক্ট করার পর একটা ফাইনাল প্রেডিকশন দেয়, যার ফলে আমরা আউটপুট পাই যে এই ফেসটা কার। যদি আমি হচ্ছে একটা ক্যাটের ইমেজ দিই, তো ফার্স্টে আমি ইনপুটে ক্যাটের ইমেজ যাবে, দেন কনভলিউশনাল লেয়ারে এটার এজটা ডিটেক্ট করবে, তারপরে পুলিং এ গিয়ে ওটার আইস অ্যান্ড ইয়ার্স গুলো করবে, ডিটেক্ট করবে, মানে ইম্পর্টেন্ট ফিচার গুলো রাখবে, আনইম্পর্টেন্ট ফিচার গুলো রিমুভ করে সাইজটা ছোট করবে। এরপরে হচ্ছে আপনার ফুললি কানেক্টেড ফেসের যে প্যাটার্ন গুলো আছে সেগুলো ডিটেক্ট করবে, দেন প্রেডিকশনে দিবে যে এটা একটা ক্যাট। এরপরে যে মডেলটা আছে সেটা হচ্ছে আরএনএন। আরএনএন মেইনলি হচ্ছে সিকোয়েন্সিয়াল যে ডেটাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। সিকোয়েন্সিয়াল ডেটা বলতে বোঝায় যে অর্ডার ইম্পর্টেন্ট, ইমেজের ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্ডার ইম্পর্টেন্ট না, কিন্তু সিকোয়েন্সিয়াল যে ডেটাগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের অর্ডার ইম্পর্টেন্ট। লাইক হচ্ছে ফার্স্টে আমাদের সেন্টেন্স থাকবে, দেন হচ্ছে স্পিচ থাকবে, তারপরে ওয়েদার ডেটা, স্টক প্রাইস। আরএনএন এর হচ্ছে একটা সুবিধা বা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আরএনএন আগের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো খুব ভালো মনে রাখতে পারে। কারণ যখন আমরা সিকোয়েন্সিয়াল ডেটা নিয়ে কাজ করি তখন কিন্তু পরের সেন্টেন্সের সাথে আগের সেন্টেন্সের কি ম্যাচেস আসে এটার জন্য আগের সেন্টেন্সের কিছু ওয়ার্ড মনে রাখতে হয় বা কনটেক্সটটা জানতে লাগে। তো সেই ক্ষেত্রে আরএনএন এই কনটেক্সটটা রিমেম্বার করে। যেরকম হচ্ছে ধরেন একটা সেন্টেন্স, কি ধরবো, বেসিক সেন্টেন্স, আই লাভ বাংলাদেশ। তো এখানে হচ্ছে মডেলটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে আর পুরো সেন্টেন্সটার অর্থ বুঝে। যেরকম হচ্ছে অ্যাপ্লিকেশন ধরেন সেন্টিমেন্ট অ্যানালাইসিস, মেশিন ট্রান্সলেশন, স্পিচ রিকগনাইজেশন, তারপর ওয়েদার ফরকাস্টিং, যেগুলোতে আমাদের সিকোয়েন্সিয়াল ডেটা প্রয়োজন। তেমন ধরেন যে আজকের ওয়েদার যদি আমি প্রেডিক্ট করতে যাই তাহলে কিন্তু আমার প্রিভিয়াস কিছু দিনের ওয়েদার সম্পর্কে এনাফ নলেজ থাকতে লাগবে। তো এইসবের ক্ষেত্রে দেন ধরেন স্পিচ রিকগনাইজেশনের ক্ষেত্রে এখন যদি আমি একটা স্পিচ দিতে চাই প্রিভিয়াস কিছু ওয়ার্ড কিন্তু আমার মনে রাখতে লাগবে। এগুলোর ক্ষেত্রে আপনাদের হচ্ছে আরএনএন খুব ভালো কাজ করে। এখানে আরএনএন এর আর্কিটেকচার দেওয়া আছে। প্রথম হচ্ছে ওয়ার্ড, একটা ফার্স্টে যেটা যে ওয়ার্ডের একটা মডেল মেক করে যেটা হচ্ছে একটা হিডেন স্টেটে থাকে। পরবর্তী যখন একটা ওয়ার্ডে আসে তখন হিডেন স্টেটের ইনফরমেশনটা প্রিভিয়াস যে হিডেন স্টেটটা মেক করছে ওটা ইনফরমেশনটা রিমেম্বার করা হয়। এইভাবে হচ্ছে প্রত্যেকটা স্টেপে মডেল হচ্ছে এখন যেটা প্রেজেন্ট ইনপুট প্লাস হচ্ছে প্রিভিয়াস মেমোরি দুটা ইউজ করে। এই কারণেই হচ্ছে আরএনএন আপনাদের সিকোয়েন্সিয়াল ডেটাটা বুঝতে পারে একটা ফাইনাল আউটপুট দেয়। ধরেন একটা ওয়ার্ড যদি ধরেন মেশিন লার্নিং,
তো ওইভাবে মডেল প্রত্যেকটা ওয়ার্ড পড়ে শেষে প্রেডিক্ট করতে পারে যে এই ওয়ার্ডটা কি, পজিটিভ অর নেগেটিভ বা স্প্যাম অর নট স্প্যাম, এভাবে। বাট এটার একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে সেন্টেন্সটা যদি খুব বড় হয় তাহলে হচ্ছে ফার্স্টের দিকে যে ইনফরমেশন গুলো থাকে আরএনএন হচ্ছে ওটা তখন আর খুব বেশি রিমেম্বার করতে পারে না, ওটা ভুলে যায়। এই জন্য আমরা আবার আরেকটা মডেল আছে এর পরের মডেলটা, সেটা হচ্ছে এলএসটিএম, এই জন্য আমরা এলএসটিএম ইউজ করি। আর আরএনএন এর যে লিমিটেশনটা থাকে লং সিকোয়েন্সিয়াল ডেটার ক্ষেত্রে প্রিভিয়াস ইনফরমেশন গুলো ভুলে যায়, এই সমস্যাটাকে হচ্ছে একটা মেথড আছে সেটাকে বলা হয় ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। এগুলো মানে এগুলো প্রত্যেকটা যে অ্যালগোরিদম, এই প্রত্যেকটা অ্যালগোরিদমের ম্যাথ আছে, বুঝলেন? তো এই ম্যাথগুলো যদি আপনাদেরকে করানো হইতো তাহলে বুঝতে পারতেন যে খুবই মজার আর কিভাবে কাজ করে ভিতরে এক একটা ক্যালকুলেশন। তো ওই প্রবলেমটা সলভ করার জন্য একটা মানে আমাদের যেরকম কোশ্চেন আসতো, একটা প্রবলেম দিত, দিয়ে হচ্ছে এরকম থাকতো যে ধরেন একটা শর্ট সেন্টেন্স দিছে, দিয়ে বলতে এইভাবে কি ম্যাথ ইউজ করে সলভ করা যাবে, দেন আমরা আরএনএন এর ম্যাথ ইউজ করতাম। তারপরে বলা হইতো যদি এই সেন্টেন্সটা একটু লেন্দি হয় তখন কি অ্যালগোরিদম ইউজ করা হবে, দেন আমরা এলএসটিএম অ্যাপ্লাই করতাম ওই সেন্টেন্সটা লেন্দি হইলে। তো এইভাবে আমাদের কোয়েশ্চেন আসতো। এরপরে হচ্ছে আপনাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম ইউজ করে ওই আরএনএন এর লং সিকোয়েন্স লিমিটেশনটা রিমুভ করার জন্য এলএসটিএম ইউজ করা হয়। এলএসটিএম হচ্ছে লং শর্ট টার্ম মেমোরি বলা হয়। এলএসটিএম এ আপনাদের তিনটা গেট থাকে, একটা হচ্ছে ফরগেট গেট, ও মানে ঠিক করে যে কোন ইনফরমেশনটা সে বাদ দিবে, কারণ লং সিকোয়েন্সিয়াল ডেটার ক্ষেত্রে অনেক ইনফরমেশন আছে, অবভিয়াসলি সব ইনফরমেশন নিয়ে কাজ করবে না। সো ফরগেট গেটটা হচ্ছে আপনাদের ডিসাইড করে যে কোন ইনফরমেশন গুলো বাদ দিবে, আনইম্পর্টেন্ট কিছু ফিচার, কিছু কলাম আর কিছু এজেস। আর ইনপুট গেট থাকে সেকেন্ড, ইনপুট গেট হচ্ছে সে কোন ইম্পর্টেন্ট ফিচার গুলো রাখবে সেটা রিমেম্বার করে। আর আউটপুট গেট হচ্ছে ফাইনাল প্রেডিকশনটা কোন ইনফরমেশন গুলো ইউজ করে দিবে, এটা হচ্ছে আমাদের আউটপুট গেটটা। আর এই যে গেটগুলো থাকে, গেটগুলোর জন্য এলএসটিএম হচ্ছে খুব লং সিকোয়েন্স থেকেও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন লার্ন করতে পারে বা মনে রাখতে পারে। যেমন ধরেন যে হচ্ছে স্টক প্রাইস প্রেডিকশন, এখানে খুবই লং সিকোয়েন্সের ডেটা থাকে। তারপর ইসিজি অ্যানালাইসিস, হিউম্যান অ্যাক্টিভিটি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনাদের এলএসটিএম ইউজ করা হয়। আপনারা হচ্ছে লং সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে এলএসটিএম ইউজ করতে হবে, ওটার ক্ষেত্রে আরএনএন খুব ভালো রেজাল্ট দিবে না। বাট শর্ট যে সিকোয়েন্সিয়াল সেন্টেন্স গুলো থাকে ওগুলোর ক্ষেত্রে আপনারা আরএনএন ইউজ করবেন, ঠিক আছে, যেহেতু এলএসটিএম লং টার্মের সিকোয়েন্সিয়াল ডেটাতে ইউজ করা হয়, ওটা আপনাদের শর্ট টার্মের সিকোয়েন্সিয়াল ডেটাতে ও ভালো প্রেডিকশন দিতে পারে। তো কিছু কিছু এক্সাম্পল ওই জন্য দেখবেন যে ওয়েদার ফরকাস্টিং, ওটা এলএসটিএম এ ইউজ করা হয়েছে, আরএনএন এও ইউজ করা হয়েছে। এরপরে আসি হচ্ছে ট্রান্সফর্মার মডেলে। এখন ডিপ লার্নিং এর ক্ষেত্রে সব থেকে পপুলার একটা আর্কিটেকচার হলো ট্রান্সফর্মার। যেমন ধরেন আরএনএন হচ্ছে একটার পরে একটা ওয়ার্ড পড়ে, বাট ট্রান্সফর্মারের ক্ষেত্রে হয় কি পুরো যে সেন্টেন্সটা আছে সেটা একসাথে প্রসেস করতে পারে অ্যাট এ টাইম, একসাথে। তো এটার মেইন ইয়াটা হলো এটার মধ্যে একটা মেকানিজম থাকে, সেটা হচ্ছে যে মেকানিজমটাকে বলা হয় সেলফ অ্যাটেনশন মেকানিজম। তো এটা হচ্ছে করে কি সেন্টেন্সের সব ওয়ার্ডের মধ্যে একটা রিলেশন মেক করে একসাথে ওটাকে অ্যানালাইসিস করে, অ্যাট এ টাইম পুরো সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করে। এই জন্য হচ্ছে মানে বড় কাজ কি বলবো, আপনাদের যা যা শেখানো হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, দেন ইমেজ প্রসেসিং, ডিপ লার্নিং এর মধ্যে ইমেজ প্রসেসিং পড়ে, এনএলপি। সো এনএলপির কাজের ক্ষেত্রে ট্রান্সফর্মার খুবই ভালো একটা পারফরমেন্স দেয়। আর ট্রান্সফরমারের মডেল হচ্ছে বার্ট, জিপিটি, টি5, ভিআইটি। ভিআইটি নিয়ে আপনারা কাজ করবেন, আমি সাজেস্ট করবো কিছু কিছু টিমের কাজ নিয়ে, বাট বার্ট এগুলো খুবই মানে হাই লেভেলের মডেল। যদি দেখি খুব ভালো বা হাই লেভেলের কাজ তাহলে হয়তো এগুলো সাজেস্ট করা হবে। আর অ্যাপ্লিকেশনস হচ্ছে আপনাদের চ্যাট জিপিটি, জেমিনি, ক্লড, এগুলো মানে বিগ টাইপস এর এআই গুলোতে এগুলো অ্যাপ্লাই করা হয়। এরপরে হচ্ছে জেনারেটিভ মডেল। হয় কি সব ডিপ লার্নিং মডেল প্রেডিকশন করে না, কিছু কিছু মডেল থাকে যেটা নিউ ডেটাতে কনভার্ট করতে পারে। এটাকে বলা হয় যে অটো ইনকোডার, ডেটা কম্প্রেস করে, পরে আবার ওই তার নিউ ডেটাগুলোকে সে রিকনস্ট্রাক্ট করে, তারপর সেটাকে ফিচার লার্নিং এবং নয়েজ রিমুভালের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
খুবই হাই লেভেলের কাজ। জিএন, তারপর জিএনএন, এগুলোর নাম আপনারা শুনে থাকছেন, তো এগুলোর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। দেন লাস্টের পার্টে দেখানো হয়েছে যে আপনাদের কোন ডিপ লার্নিং মডেল কিসের জন্য চুজ করা হয়। ফার্স্টেই বলছিলাম ট্যাবুলার ডেটার জন্য এএনএন, ইমেজে সিএনএন, সিকোয়েন্সিয়াল ডেটার আরএনএন। তো এটা আপনারা একটু দেখে নেবেন, আমি হচ্ছে আপনাদেরকে স্লাইডটা প্রোভাইড করে দিব। এখন হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কার কি কোশ্চেন ছিল একটু বলেন এক এক করে। না না, অফ করলো না। আর অ্যাটেন্ডেন্স গুলো সবাই হচ্ছে ইয়াতে দেন, অ্যাটেন্ডেন্স গুলো মিটে দিয়ে দেন। আর তানজিল, এটা একটু তুমি যেভাবে ট্র্যাক করো ভাবে ট্র্যাক করো। হ্যাঁ, অবশ্যই প্রাইভেট করে আপলোড দিবা। তুমি হচ্ছে আহ ওটা ক্যাগেলে আপলোড করার পরে গুগল ড্রাইভের লিঙ্কটা হচ্ছে অ্যাসাইনমেন্টে সাবমিট করছো? আর তাও ডেসক্রিপশন দিছো? একটা ওয়ার্ডে যে আমি ডেসক্রিপশন দিতে বলছিলাম, ডেসক্রিপশন দিছো? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রবলেম নাই। ইমপ্লিমেন্টেশন কি স্টার্ট করছো? কাস্টম সিএনএন এ অ্যাকুরেসি কিরকম আসছে? ভালো আসছে তো। তোমার টিমে কে কে আছো? এক কাজ করো, যেহেতু ইমপ্লিমেন্টেশন শেষ হয়ে গেছে, তাহলে রাইটিং স্টার্ট করো। কারণ হচ্ছে আগের সেমিস্টারে কিছু টিম ছিল যে এটা তো ফাইনাল একটা প্রেজেন্টেশন নেওয়া হবে আপনাদের, পুরো কাজের একটা ফাইনাল প্রেজেন্টেশন নেওয়া হবে। তো দুই একটা টিম থাকে যে ফাইনাল প্রেজেন্টেশনের আগেই তাদের পেপার একসেপ্ট হয়ে যায় কনফারেন্সের মধ্যে, তো ওটা একটা গুড ইমপ্রেশন না? আর তুমি হচ্ছে মানে এমনিতে কারোর হেল্প নিচ্ছ, কোনো আরে বা কারোর হেল্প নিচ্ছ? হুম হুম। হ্যাঁ, এটা বলছিলাম। হুম। আচ্ছা, যেহেতু হচ্ছে তোমাদের টিম আগায় গেছে, তাহলে তুমি রাইটিং এর ক্ষেত্রে কোনো হেল্প লাগলে আমাকে নক দিও, আমি হেল্প করবো নি। আর রাইটিং স্টার্ট করো, বুঝছো? আচ্ছা, কোনো হেল্প লাগলে আমাকে বলিও, স্টার্ট করে দাও। ইমপ্লিমেন্টেশন শেষ হয়ে গেলে তো রাইটিং এর জন্য মানে অ্যাসাইনমেন্ট আমি কবে দিচ্ছি ওটার জন্য তো ওয়েট করে লাভ নাই। আর একজন ছিল রোজ, মনে হয় আপনারও অনেকটা কাজ আগায় গেছিল, দেখাইছিলেন আমি আমাকে, একটু একটু আপনি দেখা। দেখাই, জি হুম। আপু দেখাচ্ছি। আহ, আচ্ছা, আমি যেটা করেছি আপু এখানে, আচ্ছা,